দেখেন, আমরা একটা ছোট্ট দেশ, বিশাল জনসংখ্যা, আমাদের নিজস্ব রিসোর্স খুবই কম। আমরা এই আমাদের জনসংখ্যা, ম্যান পাওয়ার রপ্তানি এবং আরএনজি সেক্টরের উপর হ্যাঁ, চলছে। এখন আমি যেটা মনে করি যে আপনি যদি স্টেট ইন্টারেস্টের উপরে চিন্তা করেন, তাহলে আমাদের সবসময় একটা হলো জনগণের ইচ্ছা কি সেটা বুঝে আমাদের যেমন স্টেটমেন্টটা দিতে হবে রাষ্ট্রকে। তো রাষ্ট্রের সাথে সরকারকে যেটা করতে হবে যে আমাদের বরেরও মাসি হতে হবে, কনেরও পিসি হতে হবে। কারণ আমাদের আসলে মানে আপনি এখন বলতে ডাইরেক্ট চেয়েছেন দুই নৌকায় পা 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 দিতে হবে। দুই নৌকা পার কথা বলছি না, আমি বলছি জি এটা ভারসাম্য। জি জি। মানে ডিপ্লোমেসিতে আমাদের একটা ভারসাম্যপূর্ণ অবস্থা আনতে হবে। অ্যাজ এ মুসলিম মেজরিটি কান্ট্রি অবশ্যই আমাদের মানে নৈতিক সমর্থনটা আমরা মুসলমানদের দিব, মানে মুসলিম কান্ট্রিগুলোর পক্ষে থাকবো, যেটা আমরা শুরু থেকেই করে আসছি। বাট আমাদের যে সংবিধানে যে ফরেন পলিসির কথা বলা আছে, যে ফ্রেন্ডশিপ টু অল ম্যান ইজ টু নান, এটাকেই আমাদের সামনে আনতে হবে। এবং এইটা এনে আমাদের যে আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে আমাদের সম্পর্কটা বাড়াতে হবে। এই মুহূর্তে বাংলাদেশ আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে ডিপ্লোমেসিটা একটা গুগলেট করে ফেলেছে, আমি যেটা মনে করি। হুম। সেই জায়গা থেকে বাংলাদেশকে এখন একটু দক্ষতার পরিচয় দিতে হবে, এবং বাংলাদেশের যে গত এক বছরের ফরেন পলিসি, সেটার মধ্যে হয়তো একটা রিসাফল করার প্রয়োজন আছে। সেখান থেকে বেরিয়ে এসে আবার আমাদের ফ্রেন্ডশিপ টু অল মেল ইজ টু নান এখানেই স্থির হতে হবে। এবং আমাদের যেমন মার্কিন যুক্তরাষ্ট্রকেও লাগবে, আমাদের রাশিয়াকেও লাগবে, আমাদের যেমন সৌদি আরবকেও লাগবে, আবার ইরানের জন্য আমাদের মন কাঁদবে। সো এই একটা ভারসাম্যমূলক অবস্থার মধ্যে আমরা আসতে হবে। আর এই কথাটা সবসময় বাংলাদেশকে মনে রাখতে হবে যে বাংলাদেশ যেহেতু মুসলিম মেজরিটি কান্ট্রি। আপনি দেখেন, আমি জনাব কয়েক আব্দুল্লাহ সেকেন্ড মামুন চৌধুরী, আপনার কাছে আমি আসবো। একজন দর্শক টেলিফোন আছে, ফোনটি নিই। শুভরাত্রি দর্শক, আপনার পরিচয় দিয়ে বলুন সংক্ষেপে প্রশ্নটি। ফোনটা কেটে গেছে, বলুন জনাব মামুন। না, আমরা যেটা বলছি যে এটা তো হলো প্র্যাকটিক্যাল উপস্থিত বিশ্ব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের নীতি কি হবে সেটা। কিন্তু আপনি দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে বাংলাদেশ অবশ্যই একটা মুসলিম মেজরিটি কান্ট্রি হিসেবে এই যে গ্লোবাল স্ট্রাকচারের মধ্যে যে একটা সিভিলাইজেশনাল ক্ল্যাশ আছে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। নেতানিয়াহু যে বলছেন পরবর্তীতে পাকিস্তানকে ধরা হবে, এটা কিন্তু হালকা বিষয় না, এটা তারা ধরবেই নিশ্চিত। কারণ এই মুহূর্তে আপনি দেখেন পুরো পৃথিবী ফার্স্ট ওয়ার্ল্ড এর আগে মোটামুটি ভাবে আপনি দেখেন অষ্টম শতক থেকে রেনেসা পর্যন্ত সময়কালে মোটামুটি মুসলমানরা কিন্তু পুরো পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে খেলাফতের মাধ্যমে। তারপর রেনেসার পর থেকে ইউরোপে যখন আপনার শিল্প বিপ্লব ঘটলো, সেই শিল্প বিপ্লবের কারণেই কিন্তু মুসলিম বিশ্ব জ্ঞান বিজ্ঞান বিভিন্ন জায়গায় পিছিয়ে পড়ল। এই পিছিয়ে পড়ার অংশ হিসেবে কিন্তু নানান টানাপোড়েনে প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে কিন্তু আপনাদের মুসলিম খিলাফতটা ধ্বংস হয়েছে। তারপরে কিন্তু খ্রিস্টিয়ান খিলাফতটা চলে এসছে। এখন এখন এই খ্রিস্টিয়ান যে গ্লোবাল সুপিরিয়রিটি, এর উপরে মাথা রেখে ইসরায়েল কিন্তু জিওনিজমের মাধ্যমে পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। যেটা দেখেন, ইরানকে আক্রমণ করার পরে তারা কিন্তু এই অপারেশনটার নাম দিয়েছে রাইজিং লায়ন। তারা এই অপারেশনটার নামটা কেন রাইজিং লায়ন দিয়েছে? অর্থাৎ তারা এখন জনসংখ্যার দিক দিয়ে পুরো পৃথিবীতে তারা কম হলেও তাদের মেধা শক্তি এবং তাদের যে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে পর্যন্ত নিয়ন্ত্রণ করছে। আপনি দেখেন, বাইডেন চলে গেল, ট্রাম্প আসলো, তারপরে কিন্তু ট্রাম্পের সাথে কিন্তু ইসরায়েলের সম্পর্কের ঘাটতি ঘটেনি। কাজে এটা আমাদের মাথায় রাখতে হবে যে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদিরা, এবং মুসলিম মেজরিটি কান্ট্রি হিসেবে বাংলাদেশ কিন্তু সেই ইসরায়েলের ক্যালকুলেশনের বাইরে না। তো কাজে আমরা যেহেতু ছোট কান্ট্রি, এই গ্লোবাল কনস্পিরেসি এবং সিভিলাইজেশনাল ক্ল্যাশ এবং প্র্যাকটিক্যাল সিচুয়েশন, এই তিনটা জিনিসকে মাথায় রেখে বাংলাদেশকে অবশ্যই একটা ভারসাম্যমূলক পররাষ্ট্র নীতির দিকে যেতে হবে, যাতে করে ওই বিশ্ব আমাদেরকে টার্গেট না করে। সেটা যদি আমরা করতে পারি, তাহলে হয়তো আমাদের দেশকে আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম হব। ধন্যবাদ, আবার আসবো।